আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে জনগণের সমর্থন পাওয়া যাবে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগকে আমরা আবারও নির্বাচনে চাই। আওয়ামী লীগ আমাদের পরম বন্ধু ছিল। থাকছে বিস্তারিত এবং সবকিছু জানিয়ে দেব। এদিকে থাকছে বিএনপি সহ কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে সংস্কারের পক্ষ থেকে নির্বাচন এখন হবে না বলে জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে জনগণের মাঝে আস্থা ফিরে আসবে। জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ আছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি, কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারবো, আর এর জন্য জনগণের আস্থা ফেরাতে হবে সবার আগে। এদিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে, এদিকে সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। এদিকে তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করেছেন। এজন্য 2 বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নেই যে গত কিছুদিন আগে থেকেই আমরা বলেছি। বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা, কিন্তু বিএনপি জনগণের দল, যে কারণে 31 দফার বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। এদিকে তারেক রহমান আরও বলেন, আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা। জবাবদিহি থাকতে হবে একদম ইউনিয়ন, একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার ভিতর দিয়ে আসতে হবে। প্রত্যেক জায়গায় জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন 2014, 2018 ও 2024 সালের তথাকথিত নির্বাচন। আপনারা দেখেছেন কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা মোহাম্মদ ইসলাম ও রিঙ্কু সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জাবুল্লাহ, অপর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। আওয়ামী লীগে যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। এদিকে আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয়। একটি সংগঠনের সবাই কি অপরাধী? যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনার তফাৎ কি থাকে? এদিকে তিনি আরও বলেছেন, শেখ হাসিনা মনে করত বিএনপি জামাত করলেই অপরাধী, এখন তো আপনারা সেটাই করেছেন। আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জি.এম কাদের বলেন, কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবে আমরা তা প্রতিহত করব। এটার জন্য গলাবাজির দরকার নেই। কেউ কেউ বলেন আগ্রাসন এলে 1 ইঞ্চিও ছাড় দেব না। কে আপনাকে ছাড় দিতে বলে? আমাদের দেশে আর্মি আছে, বিজিবি আছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। জি.এম কাদের আরও বলেন, 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন। তাদের ভোটের হার ছিল 48.4%। এদিকে বিএনপি পেয়েছিল 30টি আসন, তাদের ভোটের হার ছিল 32.5%। এদিকে জাতীয় পার্টি পেয়েছিল 27টি আসন, ভোটের হার ছিল 7.7%। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের 50% মানুষ প্রতিনিধি দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছিল। 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। দেশে একটা অবিশ্বাসের সংবাদ পরিবেশ সৃষ্টি হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বলেছিল, আমরা মানুষ চাই না, মাটি চাই। পোড়া মাটি নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল। এদিকে 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তব সম্মানিত নয়।
তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার সাংবাদিক অধিকার ও সাংবিধানিক অধিকার, এদিকে তা আমাদের দেওয়া হচ্ছে না। আমরা জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের গণমাধ্যমে ব্যাপকভাবে সেলফেন্সি চলছে, সাংবাদিকরা বিভীতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এদিকে আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না, পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না, আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। এদিকে 30 নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। এটি অত্যন্ত সত্য কথা। আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল। শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটা শেষ করে দিয়েছিল। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে। এদিকে যে নির্বাচনের মাধ্যমে সব ধরনের মানুষ মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত করতে হবে। এদিকে জেএম কাদের আরও বলেন, 2008 সালের নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনা নির্বাচিত হয়ে দানবীয় সরকার গঠন করেছিল। এটা থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র ষড়যন্ত্রের সংস্কার চাই। এদিকে বৈষম্যমুক্ত সমাজের জন্য শুধু ছাত্র না, আজীবন সব শ্রেণী পেশার মানুষ যুদ্ধ করেছে। এদিকে বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার, সংস্কার সবার মতামত দরকার আছে। পরবর্তী এটি সংসদের পাশ করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি সবার মতামতের ভিত্তিতে সংস্কার করেছে? এখন দেখা যাচ্ছে ঐক্যের চেয়ে প্রতিশোধের বিষয়টি সামনে চলে আসছে। কেউ অপরাধ করলে বিচার করতে হবে, সরকার প্রতিশোধ পরায়ণ হলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ে যাবে। এদিকে আইনে বলা আছে, 10টি অপরাধী ছাড়াও পেলেও যেন একজন নিরাপদ শাস্তি না পায়। আপনারা সেটা ফলো করেছেন। হত্যা মামলায় লাখ লাখ মানুষকে আসামি করা হচ্ছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, 1990 সালের 6 ডিসেম্বর সাংবিধানিকভাবে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় হস্তান্তর করেছিল। ভালো নির্বাচন হবে, আরও ভালো গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, এমন আশ্বাস দেওয়া হয়েছিল। 3 জোটের রূপ দেখায় তাদের কমিটমেন্ট ছিল দেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হবে। তাদের এই অঙ্গীকারে শ্রদ্ধাশীল হয়ে হোসেন মোহাম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিনি মনে করেছিলেন, জনগণ এমন প্রত্যাশা করেছেন যে হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন। একইভাবে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। এদিকে বিএনপির কিছু নেতা সহ সব রাজনৈতিক দল তখন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বাগত জানিয়েছিল। পরবর্তী অনেকে বলেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। কখনো কখনো অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করতে হয়, এটা এখন সবাই বুঝতে পেরেছেন যে জনগণের প্রত্যাশা পূরণ করতে কখনো অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করা হলেও তা কখনো নিন্দনীয় নয়, এটা এখন প্রমাণ হয়েছে। অনেকেই বলেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন। প্রকৃতভাবে হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন সবচেয়ে বেশি গণতন্ত্র মন্ত্র রাষ্ট্রপ্রধান। দেশের জনগণ যখন যা প্রত্যাশা করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ তা পালন করে দিয়েছেন। তিনি আরো বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ যখন শিক্ষা স্বাস্থ্যনীতি করতে উদ্যোগ নিয়েছিলেন, তখন জনগণ একটি অংশ থেকে বাধা আসায় তিনি তা বাস্তবায়ন করেননি। এখন অবশ্য অনেকেই বলেন, হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগে সঠিক ছিল। উপজেলা পরিষদের নির্বাচন দিয়েছিল, যখন দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে সম্মত হয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ সবার সম্মতি নিয়ে ওষুধ নীতি করেছিলেন। দেশের মানুষ এখন তার সুফল ভোগ করেছে। তিনি বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেছিলেন। কিন্তু যখন আদালত এই সিদ্ধান্তের বিপরীতে রায় দিয়েছেন, তখন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধী দলগুলোর আহ্বান তিনি পদত্যাগ করে নির্বাচনে দিতে রাজি হয়েছিল। ওই সময় বিরোধী দলগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, পরবর্তী তারা একটি বাস্তবায়ন করেনি। এদিকে হোসেন মোহাম্মদ এরশাদ জানতেন জনগণের সমর্থন জাতীয় পার্টির উপর আছে, যেটা প্রমাণ হয়েছে পরপর 2টি নির্বাচনের শত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কারাগার থেকে 5টি করে নির্বাচনের জাতীয় জয়ী হয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ। বিএনপি সহ কোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন। এদিকে সর্বশেষ
গতকাল রাজধানীর একটি হোটেল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জানি এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয়, তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামায়াত ইসলামী শুরুতেই নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিন দলটির আমির শফিকুর রহমান দুবার দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছেন ইতিমধ্যেই। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা বরাবরই বলে আসছেন প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে, তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর। এদিকে রাজনৈতিক দলগুলোর সূত্র বলেছে, আগামী নির্বাচনে কবে হবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা এলেও বিষয় নিয়ে এখন সব মহলে আলোচিত হচ্ছে। হয়তো সামনের দিনগুলোতে সরকারের পক্ষ থেকে একটি সময়সীমা পাওয়া যাবে। এদিকে অবসর প্রাপ্ত সচিব এম এ নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয় বলে জানিয়েছে রাজনৈতিক দলগুলোর কেউ। এদিকে এর আগে প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগে 31 অক্টোবর সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাবিত নাম থেকে নতুন ইসি গঠন করা হয়েছে। এদিকে গত 17 নভেম্বর সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যক সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। তবে নির্বাচন ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামাতে যাবে না, কিন্তু যেতে হবে। আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে এত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসে যেতে পারি না। এদিকে আরও তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন, যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এটা দিয়ে প্রধান উপদেষ্টা আসলে সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। সংস্কার কতটুকু করা হবে, এরপর নির্বাচন কবে হবে তা নির্ভর করেছে। এদিকে নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান, দুর্নীতি দমন সহ 10টি বিষয় সংস্কারের জন্য সরকার কমিশন গঠন করা হয়েছে। এদিকে বেশিরভাগ কমিশন চলতি ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ দিতে পারে। তার সংস্কার কমিশনের সুপারিশ পেয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসতে পারে সরকারের দায়িত্বশীল সূত্র বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কোনো খাতে কি সংস্কার করা হবে তা ঠিক করা হবে। এদিকে রাজনৈতিক সংস্কারের জন্য সময় লাগবে, সেই সময়সীমার ধারণা করা হচ্ছে।